তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের গঙ্গা যাত্রা শুরু হয়ে গেছে। মানুষ তৃণমূলের উপরে থেকে আস্থা হারিয়েছে। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা স্লোগান দিয়ে যারা 2011 সালে তথাকথিত একটা ক্ষমতার পালাবদল করেছিল, তারা আজকে পশ্চিমবঙ্গের মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলোকে বাজেয়াপ্ত করেছে, গোটা সমাজকে একটা খোলা বাজার বানিয়েছে এবং কার্যত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিচালনা করতে গিয়ে এমন কোন দপ্তর তারা বাকি রাখেনি যেখানে তারা দুর্নীতি ছোঁয়া দেয়। আমরা প্রথমেই বলেছিলাম এই নির্বাচনটা কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, এই নির্বাচনে কোনো প্রতিযোগিতা নেই, এই নির্বাচনে কোনো সংঘবদ্ধ বিরোধী শক্তি নেই এবং মুখ্যমন্ত্রী গত 7 দফায় যে বক্তৃতা করেছেন, তার বক্তৃতার ভাষা, তার কন্টেন্ট শুনে মনে হয়েছে তিনি কার্যত একটা পঞ্চায়েত নির্বাচনে কোন জেলা পরিষদের প্রার্থী হয়ে বক্তৃতা করছেন। মানুষকে ধন্যবাদ, কারণ চূড়ান্ত প্রতিকূল অবস্থার মধ্যেও অনেক ভয় ভীতির আবহের বাইরে গিয়েও তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তাদের মতামত জানাতে পেরেছেন এবং তৃণমূল কংগ্রেস গত ফেজ থেকে যে কাজ শুরু করেছিল যে প্রার্থীদের সরাসরি আটকে দেবেন, বাধা দেবেন, সেটা কিন্তু আজকের নির্বাচনেও একইভাবে চলেছে। আজকের নির্বাচনের অভিনব সংযোজন সেটা হচ্ছে সন্দেশখালীতে পুলিশ অফিসার লাঠিচার্জ করছেন মহিলাদের উপরে এবং সেখানে বলছেন যে এমন জায়গায় মার যেটা দেখাতে না পারে। আজকে এই ভাষা, এই দৃশ্য অতীতে কোনোদিন কেউ দেখেনি, কিন্তু তারপরও আমরা বলছি এই সমস্ত প্রতিকূলতাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করবেন, তার জন্য তারা ভোট করেছেন। এবং এই আজকের নির্বাচনে যেভাবে আমাদের প্রার্থী সজল ঘোষ, শিলভদ্র দত্ত, রেখা পাত্র প্রত্যেক ক্ষেত্রে তারা যে আক্রমণ করেছেন, রাস্তা আটকেছেন গত ফেজের মতো, এবার সেটা তারা করেছেন এবং আমরা মনে করি যে এই নির্বাচনে যে শিক্ষা পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে দিয়েছে, তৃণমূল কংগ্রেস মনে রাখবে এবং অদূর ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসের শেষের শুরু সেটা কিন্তু এই নির্বাচন থেকেই হবে। এই সরকার 26 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষমতায় টিকে থাকতে পারবে না। নতুন সরকার আসবে, অচিরেই আসবে, অদূর ভবিষ্যতেই আসবে এবং কেন্দ্রের সঙ্গে সংঘর্ষ নয়, সমন্বয়ের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের শিল্পায়ন থেকে কর্মসংস্থান, সুস্থ শিক্ষাঙ্গন থেকে শুরু করে মানুষের স্বাভাবিকভাবে কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার, রাজনীতি করার অধিকারকে পশ্চিমবঙ্গের মানুষের প্রতিষ্ঠিত করবে। এরপরে আজকে নির্বাচন সংক্রান্ত যা কিছু করবেন আমাদের বিরোধী দল নেতা, যার মোটামুটি জ্বরে তৃণমূল কংগ্রেস আক্রান্ত ছিল দীর্ঘদিন ধরে, সেই স্নায়ুরোগে। সম্মানীয় সাংবাদিক বন্ধুগণ, আমি প্রথমেই আপনাদের গণতন্ত্রের এই মহোৎসবের অক্লান্ত পরিশ্রম আপনারা 2 মাসেরও বেশি সময় ধরে করেছেন এবং পশ্চিমবঙ্গের গণতন্ত্র, সংবিধান, সংসদীয় ব্যবস্থা, মানুষের স্বাধীনতা রক্ষা করার জন্য কাজ করেছেন, তার জন্য পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে এবং বিরোধী দলনেতা হিসেবে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা জানেন আমাদের পার্টির মিডিয়া ইনচার্জ মাননীয় তুষার ঘোষ মহোদয় আপনাদের দুপুরেই জানিয়েছিলেন যে যাকে আপনারা সারাদিনই পান, চিফ স্পোক্স পার্সন আমাদের মাননীয় রাজ্যসভার সদস্য শ্রমিক ভট্টাচার্য দাদা, তার সাথে আজকে আমিও থাকব। তাই আমি মিলিত হয়েছি। আমি শ্রমিকদাকে ধন্যবাদ জানাই এবং আমাদের দলের রাজ্য কমিটির সদস্য তথা এই নির্বাচনে দলের পক্ষ থেকে ইলেকশন কমিশন, অবজারভার, স্পেশাল অবজারভার, পুলিশ অবজারভার প্রত্যেকের সঙ্গে লিয়াজো করে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। এখনো তার কাজ বাকি, কারণ কাউন্টিং এর মতো একটি বড় ইভেন্ট বাকি রয়েছে। শিশির বাগেরিয়াজি, তাকেও ধন্যবাদ জানাবো। আমাদের মনটা এই মুহূর্তে 9টি কেন্দ্রের যেখানে ভোট হয়েছে
সেখানে বুথগুলি থেকে স্ট্রং রুমে ইভিএম আসা, স্ট্রং রুম সিল করা ওই দিকে পড়ে আছে। তার সাথে সাথে বিকালবেলা যখন ভোট শেষ হচ্ছে সূর্যাস্তের আগে আগে সন্দেশখালী বসিরহাট লোকসভার অন্তর্গত সেই বেরমজু 2 জিপিতে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। শাহজাহান শেখের বংশধর কুদ্দুস শেখ এবং অন্যান্য গুন্ডারা তারা সেখানে নির্বিচারে গুলি চালিয়েছেন। আমাদের কাছে খবর আছে যে ভারতীয় জনতা পার্টির একজন কর্মী প্রায় মৃত্যুপথে। অফিসিয়াল মৃত্যু আমি ডিক্লেয়ার করতে পারছি না, কারণ হসপিটাল থেকে ডিক্লেয়ার হয়। আর সাথে সাথে আরো বেশ কয়েকজন কর্মী অত্যন্ত গুরুতরভাবে জখম হয়েছে। তাদেরকে হয়তো কলকাতা বা কল্যাণী এইমস এসব জায়গায় শিফট করতে হতে পারে। এটা নতুন কিছু নয়। গতকাল আমরা 6ষ্ঠ দফায় পুলিশের অত্যাচার দেখেছিলাম। 6ষ্ঠ দফার আগের দুদিন পশ্চিমবঙ্গ পুলিশ আর কলকাতা পুলিশের নাম তো অনেক আগে বদলে গেছে, মমতা পুলিশ বলে সবাই। তাদের আচরণ এবং বিশেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা বড় অংশের আচরণ মানুষ জেনে গেছে, জানে, সবাই দেখছেন। তারা 6ষ্ঠ দফার ভোটের আগে ঘাটালের সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ সহ ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্টদের পর্যন্ত ছাড়েনি। 50-এর কাছাকাছি কেউ ডিটেন, কেউ 14 সালের মামলাতে ফরওয়ার্ড। আমরা গতকাল সন্ধ্যের পর থেকে মমতা পুলিশের ভয়ঙ্কর রূপ দেখেছি। মথুরাপুরে, জয়নগরে, সন্দেশখালীর যে জিপিতে আজকে এত বড় একটা ইনসিডেন্ট ঘটে গেল। আপনারাও পাবেন খবর একটু পরে, এক্সিট পোল হয়তো ঢাকা পড়ে যাবে, এত বড় ঘটনা ঘটে গেছে একটু আগে। তা সেখানেও প্রায় 7 জন আমাদের কার্যকর্তা, শক্তি কেন্দ্র প্রমুখ, পোলিং এজেন্ট, বুথ সভাপতি, কাউকে ছাড় দেয়নি। গোটা রাজ্য জুড়ে বিশেষ পুলিশ পাঠিয়েছিলেন, বাছাই করা পুলিশের লোকজন। আমি নন্দীগ্রামে ভোটের দিন দেখেছি, যত এই রাজ্যের কোম্পানির মালিকের চটি চাটা সব পুলিশ অফিসার বাছাই করা, মুর্শিদাবাদ, বাঁকুড়া সবকে পাঠিয়েছিলেন নন্দীগ্রামে। 16 জন আইপিএস। এখানেও ঠিক একইভাবে, এমনকি মুখ্যমন্ত্রীর যে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী, মানে রক্ষী না, একটা পদমর্যাদায় উপরে সুপারভিশন করেন ডিআইজি রবীন্দ্রনাথ, তিনি সন্দেশখালীর দায়িত্বে চলে গেছিলেন। তিনি ডাইরেক্টর অফ সিকিউরিটিতে মিটিং করে 3 জন করে প্লেন ক্লথের লোকদের কাউন্টিং সেন্টারে রাখার ব্যবস্থা করে পরিকল্পনা করে সন্দেশখালীতেই ছিলেন। কলকাতা পুলিশের বিনীত গোয়েল বাছাই করে কিছু পুলিশ অফিসারকে দিয়েছিলেন হাওড়া এবং অন্যান্য জায়গা থেকে। সীমাহীন অত্যাচার করেছে, সারা রাত্রি ধরে অত্যাচার করেছে, এবং সেই অত্যাচারের বর্ণনা দেওয়া যাবে না। সন্দেশখালীর মা বোনেরা লাঠি, মাছ বা হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে মিডনাইটে তাড়া করার পরে 7 জনকে নিয়ে পালিয়েছে কার্যত। মথুরাপুরে যেভাবে বয়স্ক কার্যকর্তাদের মারা হয়েছে, কুমিরমারিতে, গোসাবা এবং কুলতলির প্রান্তিক এলাকাগুলোতে যেখানে তফসিলি জাতির মানুষরা বসবাস করে, মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষরা বসবাস করে, দ্বীপ এলাকা, সেখানেও অত্যাচার, সীমাহীন অত্যাচার হয়েছে। ফাইনালি আজকের ভোট নিয়ে আসি। আজকের ভোটে তৃণমূল কংগ্রেসের ছোট থেকে বড় এবং রাজ্য প্রশাসন, পুলিশ, তারা সবাই ঝাঁপিয়ে পড়েছিল যে কিভাবে যেভাবেই হোক আজকে যাতে 9টা সিটি ওনাদের বস পশ্চিমবাংলার মালকিনকে, কারোর ম্যাডাম, কারোর পিসি, কারোর ইত্যাদি, তাকে যাতে তুলে দেওয়া যায়, সে চেষ্টা তারা ত্রুটি রাখেননি। আজকের নির্বাচনে এত হিংসার ছবি এসেছে এবং এত ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয় সামনে এসেছে, আপনারাও দেখিয়েছেন, আমরাও তার অনুভূতিও
পেয়েছি। এবং এই প্রথমবার আমি অনেকদিন ভোটে লড়ছি, শ্রমিকদাও অনেকবার ভোটে লড়েছেন, বাকি দুজনও সিনিয়র লিডার এই রাজ্যের। তা আমরা কখনো দেখিনি যে হিন্দুদের ভোটদান করা থেকে আটকানো হচ্ছে। এর নতুন ট্রেন্ড। মোদিজি ভারতবর্ষে দায়িত্বে আসার আগে আমরা ইউপিতে শুনতাম, পশ্চিম ইউপিতে যারা আপার কাস্ট তারা লোয়ার কাস্টকে আটকাত, হরিয়ানাতে শুনতাম, বিহারে শুনতাম, এগুলো সব মোদিজি আসার আগে শুনতাম, দেখতাম। তখন অতটা ইলেকট্রনিক্স চ্যানেল ছিল না। এর নতুন টেন্ডেন্সি, যেখানে হিন্দুরা সংখ্যায় কম আছে, তাদেরকে বিভিন্ন জায়গায় আটকানো হয়েছে এবং ফাইনালি কয়েক লক্ষ হিন্দু আজকের ভোটদান থেকে বঞ্চিত হয়েছেন, যার বেশিরভাগ অংশটাই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। আমরা হিঙ্গলগঞ্জে যেখানে করেছিল, পরবর্তীকালে ওরা সাহস নিয়ে বেরিয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী কিউআরটি, তারা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে অনেক কথা বলছেন, সংখ্যায় বেশি কিন্তু আরো বেশি অ্যাকশন চাই, কিন্তু তারা সংযত আচরণ করেছেন। কারণ যেভাবে শীতলকুচির ঘটনা ঘটিয়ে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদেরকে মেলাইন করা হয়েছে এবং তাদেরকে সিআইডি কে লাগিয়ে হেনস্থা করা হয়েছে, ব্যক্তিগতভাবে তাদের লাইফ ডিস্টার্ব করা হয়েছে, তারপরেও কেন্দ্রীয় বাহিনী আমি বলবো প্রপারলি রেসপন্ড করেছেন। সংখ্যায় অনেক বেশি ছিলেন, হয়তো টাইম লেগেছে, কারণ রাজ্য পুলিশ তাদেরকে প্রতিনিয়ত মিসগাইড করেছে। আপনি ভাবলে অবাক হবেন, এই বিধাননগরের এই অফিসে আমরা বসে আজকে কথা বলছি, এখান থেকে খানিকটা দূরে নিউ ব্যারাকপুর আপনার পৌরসভার অন্তর্গত 201 নম্বর ওয়ার্ড দমদম বিধানসভা, সেখানে 250 হিন্দু ভোট দিতে পারেন, ফাইনালি ভোট দিতে পারেন। ম্যাসিভ যেটা হয়েছে রিগিং, সেটা হয়েছে আপনার ক্যানিং পূর্বে, জীবনতলা এবং অ্যাডজয়নিং এলাকাতে, আর ডায়মন্ড হারবার জুড়ে। তা যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে ইতিমধ্যে সুমিতা বলেছেন, আমাদের প্রার্থীরা কেউ বাড়িতে বসে থেকে বা পার্টি অফিসে বসে ভোট করেন, তারা কিন্তু প্রত্যেকে লড়াইটা করেছেন, আপনাদের সামনেও ছিলেন, এবং তারা প্রত্যেকে ইলেকশন কমিশনের গাইডলাইন এবং ল অ্যাবাইড সিটিজেন হিসেবে তারা কিন্তু পারফরমেন্স তারা করেছেন। প্রত্যেকেই 9 জন লোকসভার প্রার্থী, একটা বিধানসভার উপনির্বাচনের প্রার্থীটা করেছেন। আপনারা দেখেছেন বরানগরের কাউন্সিলর শঙ্কর রাউতের নেতৃত্বে কিভাবে বরানগর বিধানসভার আমাদের কার্যালয় ভাঙা হয়েছে এবং সেখানে থাকা পার্টির অফিস ইনচার্জকে ফেলে মারা হয়েছে। আপনারা দেখেছেন কিভাবে রেখাপাত্র থেকে শিলভদ্র দত্ত থেকে শুরু করে অশোক পুরকাইত থেকে শুরু করে তাদেরকে পরিকল্পিতভাবে বাধাদান করা হয়েছে বুথ কেন্দ্র, ভোট কেন্দ্র ভিজিট করার সময়। আপনারা ডায়মন্ড হারবারে দেখেছেন কেন্দ্রীয় বাহিনীকে অ্যাকশন করতে না দিয়ে রাজ্য পুলিশ 4 ঘন্টা ধরে আমাদের প্রার্থী অভিজিৎ দাসকে ফলতাতে রাস্তার উপরে আটকে রেখেছিলেন কার্যত, যাতে তিনি অন্যান্য বিধানসভার বুথে যেতে না পারে। এবং আপনাদের একটি সাংবাদিক বন্ধু, তিনি সহ সারাদিনে আহতের সংখ্যা শতাধিক, তার মধ্যে বিভিন্ন হসপিটালে প্রাইমারি ট্রিটমেন্ট করে 50 বাড়ি গেলেও 40-45 জন হসপিটালে আছে, বিভিন্ন হসপিটালে, ক্যানিং হসপিটাল থেকে বসিরহাট হসপিটাল, আর কলকাতার বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলোতে আমাদের উদ্যোগে, বিজেপি পার্টির উদ্যোগে বেশ কয়েকজনকে আনা হয়েছে যাদের হেড ইনজুরি আছে। সব মিলিয়ে পশ্চিমবাংলার আজকে নির্বাচন রক্তাক্ত নির্বাচন হয়েছে। আমরা প্রাথমিকভাবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রার্থীদের সঙ্গে আলোচনা করে আমরা আজকে রাত্রি 12টার মধ্যেই মেল মারফত ইলেকশন কমিশন
তাদেরকে আমরা দাবি করব ডায়মন্ড হারবার লোকসভার ফলতা বিধানসভা কেন্দ্রের 260টি বুথের মধ্যে 230টা বুথে পুনর্নির্বাচন করা হোক। এর বাইরেও ডায়মন্ড হারবার বিধানসভা সহ বজবজ মহেশতলা বিচ্ছিন্নভাবে আরো শতাধিক বুথে আমরা ওই লোকসভা কেন্দ্রে ওই বুথগুলোতে পুনর্নির্বাচন দাবি করব এবং আগামীকাল স্কুটিনিতে এই বুথগুলোর ওয়েবকাস্টিং ভিডিও যাতে সম্পূর্ণভাবে সব দলের প্রার্থী এজেন্টের উপস্থিতিতে দেখা হয়, সিম্বলিক 2-4টে নয়, তার জন্য আজকেই আমরা দাবি প্লেস করব, এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। এর বাইরেও জয়নগর লোকসভা কেন্দ্রে আমাদের ক্যানিং পূর্বের অল্প কিছু বুথ আছে, আর যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙড় 1 নম্বর ব্লকের একটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বুথ আছে। এইভাবে আমরা বেশ কিছু বুথে আমরা পুনর্নির্বাচন দাবি করব। তারপরেও আমরা এটুকু বলতে পারি, যেভাবে এত কিছুর পরেও প্রায় 80% কাছাকাছি, কোথাও 75, কোথাও 74, কোথাও 76, 80 নিচে হবে, ইন বিটুইন 72 থেকে 80-র মধ্যে হবে। আমি অ্যাকচুয়াল ফিগারটা এখনো পাইনি, আপনারাও পাবেন, আমরাও পেয়ে যাব। তা আমরা মনে করি যে ডায়মন্ড হারবারের এই পোর্শনটা ছাড়া মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছে। কোথাও কোথাও এজেন্টদেরকে সকালবেলা শুধু বিজেপি নয়, অন্য দলের এজেন্টদেরও, বিরোধী দলের কোথাও কোথাও বের করে দেওয়ার ফলে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা এই ভোটটা পুরো পুলিশের সঙ্গে হয়েছে। তৃণমূলের রোল খুব একটা এই ভোটে নেই। পুলিশের সাহায্যে তারা কোথাও কোথাও অ্যাবসেন্ট এবং মৃত ভোটার 20টা, 30টা, 50টা করে করেছে। বিকালে টালিগঞ্জের বেশ কিছু বুথে বিজেপি বা অন্য বিরোধী দলের এজেন্ট না থাকার সুযোগ নিয়ে ভোট দিয়েছে। তবে মোরাললেস ডায়মন্ড হারবার এবং ফলতার গ্রামীণ এলাকা ছাড়া, শহর এলাকার একটা অংশ ছাড়া, আর দমদমের কিছু পার্টিকুলার বললাম অল্প জায়গা ছাড়া, বাকি জায়গাতে আমরা প্রত্যেককেই জিজ্ঞেস করেছি অভিযোগকারীকে যে আপনি আপনার পরিবার, আপনার পরিচিত জনরা ভোট দিতে পেরেছেন কিনা। তা ম্যাক্সিমাম মানুষই বলেছেন যে আমরা অনেকদিন পরে এবারে ভোট দিতে পেরেছি। তাই আমাদের পরিষ্কারভাবে বক্তব্য যে ইলেকশন কমিশন গাইডলাইন এসওপি বানিয়েছিলেন গোটা ভারতবর্ষের জন্য, পশ্চিমবঙ্গের জন্য ভবিষ্যতে আলাদা এসওপি না বানালে এখানে কখনোই সংখ্যায় পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দেন আর মিলিটারি দেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা করে ভারতবর্ষের সংবিধান প্রদত্ত ক্ষমতা অনুযায়ী যে বডি, ইন্ডিপেন্ডেন্ট বডি, ইলেকশন কমিশন কখনোই এখানে রক্তপাতহীন, মৃত্যুহীন, ত্রুটিমুক্ত, অবাধ, গণতান্ত্রিক, বহুদলীয় প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচন পশ্চিমবাংলায় কখনোই 100% ত্রুটিমুক্ত হবে না। তাই ইলেকশন কমিশনের কাছে আজকের দফার ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সুনির্দিষ্ট আবেদন, যা লিখিত আকারে আমাদের দল আজকে জানিয়ে দিবে কয়েক ঘন্টার মধ্যে। সেটা 1 নম্বর আবেদন, যে সমস্ত বুথ কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দল বা নির্দল প্রত্যাশীদের পোলিং এজেন্ট ঢুকেছিল, ভোটের সিলিং এর সময় তারা ছিল না বা তাদেরকে সকালবেলা বের করে দেওয়া হয়েছে, সেই বুথের ক্ষেত্রে ইলেকশন কমিশনকে ব্যবস্থা নিতে হবে। 2, আমি সকালবেলায় 10:30টার সময় এক্স হ্যান্ডেলে গিয়েছিলাম, ডায়মন্ড হারবারের 131টা সহ প্রায় 700-800 বুথে ক্যামেরা অফলাইন ছিল। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং বিগত ভোটগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে ওয়েবকাস্টিং ক্যামেরা তারা ম্যান্ডেটারি করেছিলেন
যদি ইভিএম খারাপ থাকে তার জন্য 1 ঘন্টা 2 ঘন্টা দেরি হয়ে ইভিএম বদল না হওয়া পর্যন্ত হয়, তাহলে আমাদেরকে ইলেকশন কমিশনে যেদিন আমি মাননীয় শিশির দা এবং জগন্নাথ চট্টোপাধ্যায় গিয়েছিলাম বেবি ফরিয়া স্ট্যান্ডে, সেদিন বলা হয়েছিল সুন্দরবনের কিছু শ্যাডো জোন ছাড়া সর্বত্র ওয়েবকাস্টিং ক্যামেরা থাকবে এবং চালু রাখার গ্যারেন্টি আমাদের। আমরা যখন তালিকা চেয়েছিলাম শ্যাডো জোনের, ইলেকশন কমিশন সিও মিস্টার আলী জাফতাব আমাদের জানিয়েছিলেন যে একটাও শ্যাডো জোন নেই, আমরা সব জায়গায় অল্টারনেট ব্যবস্থা করেছি। তার মানে এই যে 700-800 বুথে, যার মধ্যে 131টা শুধু ডায়মন্ড হারবারে, এই বুথগুলোতে কেন ক্যামেরা দীর্ঘ সময় ধরে নন ফাংশনিং থাকলো, এর তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা ইলেকশন কমিশন নিক বিফোর কাউন্টিং, এটাও আমরা দাবি করব। এবং পরিশেষে এত কিছুর পরেও যারা নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আর পশ্চিম বাংলায় এই জঞ্জাল মুক্ত করার জন্য, পশ্চিমবাংলায় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরির লক্ষ্যে বিধানসভা নির্বাচনের আগে লোকসভা নির্বাচনের গণতন্ত্রের এই মহোৎসবে অংশগ্রহণ করেছেন এবং ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং 4 তারিখে নরেন্দ্র মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন, সবাই জেনে গেছে। আসুন ওই দিন আমরা অন্যের বিরক্তির কারণ না হয়ে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করার সেলিব্রেশনে বা মহোৎসবে অংশগ্রহণ করি। সুন্দর বলছি, এক্সিট পোল কিন্তু শুরু হয়ে গেছে, বিজেপিকে দেখাচ্ছে 21 থেকে 25 এরকম, তো এটাকে কতটা আপনি গ্রহণযোগ্য বলে মনে করছেন? আমি বারে বারে বলেছি, ভারতীয় জনতা পার্টি আমার ব্যক্তিগত মূল্যায়ন, কারণ আমাদের নেতারা, আমাদের সবচেয়ে বড় ক্যাম্পেনার ছিলেন যশস্বী প্রধানমন্ত্রী। তিনি বলেছেন আমি 42টা লোকসভা কেন্দ্রেই মানুষকে আবেদন করছি। তিনি প্রেডিকশন করেন, আবেদন করেছেন যে সবাই ভোট দিন। এরপরে তো আমরা বলতে পারি না যে 40টাতে আমরা জিতবো, 41টাতে জিতবো। আর আমাদের আরেক অভিজ্ঞ নেতা, প্রাক্তন সভাপতি যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন যে তার অভিজ্ঞতার ভিত্তিতে যে আমার 30টা পদ্ম চাই, মানে 30 জন এমপি চাই, তাহলে তাড়াতাড়ি পশ্চিমবাংলায় মানুষকে আমরা এই জঙ্গল রাজ থেকে, এই অত্যাচার থেকে, দুর্নীতি থেকে, এই ভ্রষ্টাচারী পরিবারবাদী একটা কোম্পানি, পুলিশ নির্ভর একটা পার্টি, আইপ্যাকের মতো চিটিংবাজদেরকে যারা আমদানি করে গোটা রাজ্যের রাজনৈতিক ব্যবস্থাটাকে কলুষিত করেছে, এই জঞ্জালটাকে আমরা সাফ করতে পারবো। 30টা পদ্ম চাই। এরপরে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে আমার ইন্টারভিউতে আমি বলেছিলাম যে তারা আমাকে জানতে চেয়েছিল আপনার সংখ্যা কি, যেটা আপনি আজকে জানতে চেয়েছেন। আমি বলেছি, এখনো বলছি, এত চুরি চামারি করার পরে, ঘাটালের কেস করে চুরি করেছে সবাই জানেন, আজকে ডায়মন্ড হারবার কার্যত লুট করেছে। কি করেনি বলুন? বিজেপির পদ্ম ফুলের উপর স্টিকার লাগানো, সেন্ট ঢালা, দাঁড়িয়ে থেকে ভোট দেওয়া এবং পোলিং পার্টি থেকে পুলিশ সমস্ত সেটিং কম্প্রোমাইজ করে করা, ফলতাতে সব ক্যামেরা উল্টো দিকে ঘোরানো ছিল। আমরা স্কুটিনিতে কেন চাইছি ক্যামেরা দেখানোর জন্য? ক্যামেরাগুলোতে কিছু আসবে না, উল্টো দিকে ঘোরানো থাকবে ফলতার ক্যামেরা। 260টা বুথের মধ্যে 230টা কোনো ক্যামেরায় উল্টো দিকে দেখবে, জানলা দেখা যাবে, দরজা দেখা যাবে, মানুষ দেখা যাবে। হ্যাঁ, তো গাম সবকিছু করেছে। তারপরেও আমি বলি, সেদিনও যা বলেছিলাম একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে বহুল প্রচারিত, আজকেও বলি যে আমরা তৃণমূল কংগ্রেসের থেকে আসন সংখ্যার নিরিখে বেশি থাকি। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। শুভেন্দুদা, আপনি একটা মারাত্মক অভিযোগ করলেন, দমদম ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে হিন্দু, যেখানে হিন্দুরা সংখ্যায় কম, সেখানে 1 লক্ষ হিন্দু ভোটারকে বেরোতে দেয়নি, আটকে দেওয়া হয়েছে। ছিল কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন বলেছিল ফেয়ার অ্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। তাহলে যদি ভোটারদের ভোট দিতে বাধা দেয়, তাহলে কিভাবে ভোটটা হবে? মানে আর কি দরকার যে
ভোট দিতে গেলে? না না, ইলেকশন কমিশন ওটা ভারতবর্ষের নিরিখে এসওপি করেছিল। তারা এমএইচএ কে অনুরোধ করেছিল পর্যাপ্ত পরিমাণ বাহিনী দিতে। এমএইচএ অন্যান্য রাজ্যে ভোট শেষ হয়ে যাওয়ার কারণে, বা যেহেতু গত পঞ্চায়েত ভোটে 820 কোম্পানি বাহিনী দিতে হয়েছিল হাইকোর্টের নির্দেশে, তারা ইলেকশন কমিশনকে সম্পূর্ণ সহযোগিতা করেছে। কিন্তু আপনার এক্ষেত্রে বুঝতে হবে যে কিউআরটি গুলোতে এলিয়া চিনিয়ে দেওয়ার জন্য অফিসারটা এএসআই বা এসআই ছিল পশ্চিমবঙ্গ সরকারের। আমি এএসআই বা এসআই এর বিরুদ্ধে আমার কোনো রাগ নেই, কিন্তু তার যে কন্ট্রোলিং অথরিটি উপরের বসেরা, তারা তাকে যা বলবে তাই করতে হবে। নইলে কালিম্পংয়ের যে ছেলেটি আছে তাকে পুরুলিয়ার কোনো গ্রামে পাঠানো হবে, সুন্দরবনের কোনো গ্রামে থাকা পুলিশের ডিউটি করা সাধারণ কনস্টেবল তাকে এক রাত্রে জমগা বা কালচিনিতে পাঠিয়ে দেওয়া হবে। দুটো প্রতিষ্ঠিত উদাহরণের ক্ষেত্রে আমি বলি, 2022 সালে পৌরসভা ভোটে ইভিএমে যে ভিভিপ্যাট ছিল না, সব মেশিন বদলানো হয়েছিল। সেই ভোটে তাহেরপুরে ছোট্ট একটা মিউনিসিপ্যালিটিতে লেফট জিতে গেছিল। পরের দিন সকাল 7টাতেই ওসিকে ক্লোজ করে দেওয়া হয়, ট্রান্সফার করা হয়। সাগরদিঘি বাই ইলেকশনে টিএমসি হেরে গেছিল বলে রাতারাতি এসপি কে এনে ব্যাটালিয়নে বসিয়ে দেওয়া হয়। এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো আছে, এর ফলে কিউআরটি যেখানে পৌঁছাতে 15 মিনিট সময় লাগে, তাকে মমতা পুলিশ, আমি পশ্চিমবঙ্গ পুলিশ বলি না, মমতা পুলিশ, তারা তাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে গেছে 50 মিনিট পরে, এবং ফোন করে দেওয়া হয়েছে যে তোমরা যা করছো শেষ করো, না সরে যাও, কিউআরটি যাবে। আপনি টিভিতে দেখেছেন অভিজিৎ দাস, নিকনেম ববি, ভারতীয় জনতা পার্টির প্রার্থী, ভূমিপুত্র, তাকে 4 ঘন্টা লেগেছে সরাতে। একই দৃশ্য 6 পেজে আপনারা দেখেছেন। ডাক্তারের চাকরি ছেড়ে একটি ট্রাইবাল আদিবাসী যুবক ডাক্তার প্রণব টুডু, তাকে গড়বেতার খড়কুসমাতে তৃণমূলের গুন্ডারা, ওখানেও শাহজাহানের বংশধররা আছে, তারা যেভাবে মেরেছে আপনারাই দেখিয়েছেন। আপনারা দেখেছেন 2.5 ঘন্টা ধরে হিরণ চট্টোপাধ্যায়কে কিভাবে কেশপুরে আটকানো হয়েছে, এবং সিএপিএফ প্রম্পট রেসপন্স করেছে, পৌঁছানোর চেষ্টা করেছে, তাকে মিসগাইডেড করেছে স্টেট পুলিশ। আর ইন্ডিপেন্ডেন্টলি সিএপিএফ কে কাজ করার অধিকার ইসিআই দেয়নি। ইসিআই যে দুজনের চোখ দিয়ে এই ইলেকশনটা দেখছিলেন, সিও কে বাদ দিলে, একজন হলেন স্পেশাল অবজারভার মিস্টার অলোক সেনা আইএস, উনি মানে টু সাম এক্সটেন্ট চেষ্টা করেছেন, আমরা রেসপন্স পেয়েছি। আরেকজন পুলিশ অবজারভার মিস্টার অনিল শর্মা, সিনিয়র আইপিএস, ওনার রোল স্যাটিসফ্যাক্টরি ছিল না। আমি বাইরের অফিসার, এর আগেও ভোট করে গেছেন, উইথ ডিউ রিগার্ডস। আমি ওনাকে টেলিফোন করেও বলেছি 7-8 দিন আগে, আপনার রোল, আপনি পুলিশের ইলেকশন কমিশনের কাছ থেকে মেডেলও পেয়েছেন, এর আগে অনেক ভোট করেছেন, এবারে আপনার রোল নট স্যাটিসফ্যাক্টরি। অনেকগুলো ঘটনায় এনআইএ টিম ভূপতিনগরে আক্রান্ত হওয়ার পরে আপনি কোনো অ্যাকশন নেন, তারপরে ছেড়ে দেন, আমার ওখানে সিআই ছাড়া রেড করেছি। আমি কোর্টে গিয়ে প্রোটেকশন নিয়েছি বা কোর্ট ইন্টারফেয়ার করেছে, সেক্ষেত্রে কিন্তু ইলেকশন কমিশনের উচিত ছিল, কারণ ওই রেডের টিমে আইটির লোক ম্যান্ডেটারি, এবং ইসিআই ভিডিওগ্রাফি ক্যামেরা রাখতে হবে, আইপ্যাক এর লোক নিয়ে রেড করার কথা নয়। তাই সব মিলিয়ে এই যে নতুন ট্রেন্ড, হিন্দুদের ভোটদান করা আটকানো, এটা পশ্চিমবাংলায় ছিল না। আমরা কখনো হিন্দু মুসলমান করি না, জাতপাত এখানে স্থান পায় না, নিজ নিজ ধর্ম পালন করি। এগুলো স্বামী বিবেকানন্দের শিক্ষা, আমাদের পশ্চিমবঙ্গে শ্রী চৈতন্যদেবের শিক্ষা, প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে। এখানে ঠাকুর অনুকূল চন্দ্রকে মানুষ ভগবানের চোখে দেখেন, এরকম বহু মনীষী সন্ত রয়েছেন। তাই এখানে এইসব জিনিস, কারো বাড়িতে কেউ গেলে তার জন্য হিন্দুদের জন্য আলাদা চায়ের কাপ, মুসলমানদের জন্য আলাদা চায়ের কাপ, পশ্চিমবঙ্গে এইসব কালচার নেই। কিন্তু এই ট্রেন্ড খুব খারাপ। এগুলো যখন কলেজে পড়তাম শুনতাম যে উঁচু জাতের লোকরা, আমি আর জাতের কথা বলছি না, নিম্নবর্ণের যারা পিছিয়ে পড়া সামাজিক ভাবে, যাদের বাবা সাহেব আম্বেদকর প্রোটেকশন দিয়েছেন, তাদের
বিআরটিআরে ভোট দিতে দেওয়া হতো না। একটা সময় এগুলো ছিল, মোদিজি এগুলো এসে ভেঙে দিয়েছেন। মোদিজি আসার আগে ভারতবর্ষে ইলেকশন তো পরিবার কেন্দ্রিক, জাতপাত কেন্দ্রিক এবং তোষণের মাধ্যমে। এখন তেলেঙ্গানা আর পশ্চিমবঙ্গে কিছুটা অ্যাপিজমেন্টটা রয়ে গেছে, বাকি স্টেটগুলোতে এগুলো উঠে গেছে। এখন ইউপিতেও যোগী আদিত্যনাথজির নেতৃত্বে জাতপাতটা কার্যত উঠে গেছে, মানে রাষ্ট্রবাদীরাই ওখানে শাসন ক্ষমতায় আছে। তাই ইন্ডিপেন্ডেন্টলি সিএপিএফ এর কিছু মানে করার সুযোগ খুব লিমিটেড আছে, কিন্তু সিএপিএফ এর রোলটা ছিল বলেই আমার মতো পশ্চিমবাংলার কোটি কোটি ভোটার ভোট দিতে পেরেছেন। এবং প্রথম ফেজ থেকে আজকের ফেজ দেখবেন 21 এবং 19-এর তুলনায় 19-এ তো আপনার 30% স্টেট পুলিশ ছিল, 70% প্যারামিলিটারি ছিল, এবং 21-এও তো আপনারা জানেন যে 4-5% ভোট কম পড়ছে। তার কারণ হচ্ছে ম্যাসিভ যে ফলস ভোটিং, এটা সিএপিএফ এর প্রেজেন্স থাকার জন্যই সম্ভব হচ্ছে না। উইদিন দ্য লিমিটেশন অফ দি সিএপিএফ and as per the guideline of the ECI they are performing well, কিন্তু তাদের লিমিটেশনটা পশ্চিমবাংলার জনগণকে বুঝতে হবে। অনেকেই মেসেজ করে আমাকে বলেছেন যে এটা কি এত পুলিশ হোক, আর আমি তাকে জিজ্ঞেস করেছি যে আপনি ভোটটা দিতে পেরেছেন কিনা, বলছে হ্যাঁ। আপনার পরিবার পেরেছে কিনা, হ্যাঁ। পাশের বাড়ি পেরেছে কিনা, হ্যাঁ। ফলতা ডায়মন্ড হারবার ছাড়া প্রায় বলেছে হ্যাঁ। তারপরে ফাইনালি আমি তাকে জিজ্ঞেস করেছি এই যে আপনি ভোটটা দিতে পেরেছেন কতদিন পরে, না অনেক দিন পরে। আমরা অনেকদিন ভোট দিইনি, অনেকদিন পরে ভোটটা দিতে পেরেছি, সে তার ক্রেডিট গোজ টু সিএপিএফ। কিন্তু সিএপিএফ কে যে অ্যাকশন মুডে দেখার প্রয়োজন ছিল সেটা সিএপিএফ এর হাত পা ইসিআই গাইডলাইন এবং স্টেট পুলিশের সঙ্গে মানে লিয়াজো করে তাদের যে কাজ করার যে গাইডলাইন, তার জন্যই এটা সম্ভব হয়েছে। এটা মানে বাধাপ্রাপ্ত হয়েছে। আমি মাননীয় শিশির বাজুরিয়াকে সমিতির অনুমতি নিয়ে বলবো যদি আজকে কমপ্লেনের কিছু ডাটা থাকে। 1 মিনিট আপনি ডাটাটা শুরু করুন। আমরা এক্সিট করেছি আমাদের 30 আমাদের 21 থেকে 25 ওভারঅল 350 প্লাস, মানে অল ইন্ডিয়া বেসিস। ওই 360 অল ইন্ডিয়া বেসিস 350 আপনাদের কি नहीं बेंगल है इलेक्शन कमीशन के डाटा दिए আপনাদের কি আছে এই ডাটা অনুযায়ী এক্সিট 855 কমপ্লেন এসেছে আচ্ছা টোটাল। বিজেপির আছে 267, সব থেকে বেশি কমপ্লেন করেছে টিএমসি, সরি সিপিএম, আর সব থেকে কম কমপ্লেন 13, মাত্র 13। সেটা হয়তো ভুল করে দিল, ভুল করে দিল 13টি কিন্তু কমপ্লেন করলো, মানে নটা কনস্টিটিউয়েন্সির মধ্যে, নটা কনস্টিটিউয়েন্সির মধ্যে 13টা করেছে, 13টা। টিএমসি 13 থেকে 17, বিজেপি 23 থেকে 27। টিএমসি 13 থেকে 17, বিজেপি 23 থেকে 27। ঠিক আছে, আমি যা বলি মিলিয়ে বলবো। এক্সিট পোল গত বিধানসভা নির্বাচনে 3টে রাজ্যকে কেন্দ্র করে আমরা যেটা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের অফিসে কার্যত আগের দিন রাত্রি থেকে ফ্ল্যাগ এবং বড় লাঠি নিয়ে তারা একটা মিছিল করবার পরিকল্পনা নিয়েছে এবং প্রত্যেক সাংবাদিকদের দুপুরে মধ্যাহ্নভোজের আহ্বান জানিয়েছিল প্রদেশ কংগ্রেস দপ্তর। একটি ব্যান্ড পার্টি যায় কলেজ স্ট্রিট থেকে, তারা যখন গিয়ে পৌঁছয় তখন দরজার তালা ছিল এবং অনেক সাংবাদিকই দুপুরবেলা বলে এসেছিলেন বাড়িতে লাঞ্চ করবেন না, কিন্তু আবার তাদের ফিরে যেতে হয়েছিল। আমি দলের পক্ষ থেকে প্রথমে তো শুভেন্দু সকলকেই অভিনন্দন জানিয়েছেন। একটা কথা বলেন, সেটা আমি যোগ করে দিই যে আমরা তো শুনেছিলাম, দেখুন এটা আমি আবার আগে রিপিট করছি, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় বহুদলীয় রাজনীতিতে একটা সুস্থতা বা একটা রাজনৈতিক সৌজন্য থাকে। একটা লোকসভা নির্বাচনে ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল হয়েছিল বিজেপি, আর সর্বকনিষ্ঠ দল হয়েছিল দেবেগৌড়ার পার্টি। দেবেগৌড়া হয়েছিলেন প্রধানমন্ত্রী আর বিজেপি হয়েছিল বিরোধী দল।
তো এটি দিস ইজ দ্য ইউনিক অফ ইন্ডিয়ান মাল্টি পার্টি সিস্টেম। তো সেখানে আমাদের যিনি বিরোধী দলনেতা তিনি মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রামে হারিয়েছিলেন। মুখ্যমন্ত্রী তিনি বিরোধী দলনেতা হয়েছেন, মুখ্যমন্ত্রী পরের বার জিতে তিনি আবার মুখ্যমন্ত্রী হয়েছেন। তো এটা তো ইউনিক ভাবে স্পোর্টিংলি নেওয়া উচিত ছিল, কিন্তু সেটা নেওয়া হয়নি। এই যে লোডশেডিং, তত্ত্ব চুরি, 420, তার বাবাকে আক্রমণ, এটা কোনো সুস্থ রাজনীতির লক্ষণ নয়। এবারেও নন্দীগ্রামে তারা খুন করল, মুখ্যমন্ত্রী বলে দিলেন যে আমি প্রতিশোধ নেব, আর তার উত্তরাধিকারী জায়গাটা চিনিয়ে দিলেন, বাড়িগুলো চিনিয়ে দিলেন, এবং সেখানে আমাদের রথিবালা আড়ি তিনি খুন হলেন, একজন মহিলা, এবং তার ছেলে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, একজনের চোখ আমাদের চলে গেছে। এটুকুনি আপনাদের আমরা বলবো যে দেখুন, ভবিষ্যৎবাণীর কিছু নয়, যে অন্তত নন্দীগ্রাম কেন্দ্রে আমরা বলেছিলাম সূর্যগ্রহণ হয়েছে না চন্দ্রোদয় হয়েছে পরে জানা যাবে, যে ব্যবধান শুভেন্দু অধিকারী ছিল তার পাশে একটা শূন্য বসবে, 20,000-এর মার্জিন আমাদের নন্দীগ্রামে থাকবে। আর আমি 2 বছর ধরে যে কথা বলে আসছি, আজকেও সেটা বলছি স্টেটমেন্ট বিক্রম পার্টির তরফ থেকে, যে 2024-এর যে 4 জুন বিজেপি যখন সমস্ত ফলাফল আসবে, বিজেপি পশ্চিমবঙ্গের প্রাপ্ত আসনের সংখ্যা 24-এর পর থেকে গোনা শুরু হবে। ধন্যবাদ। আচ্ছা, মনিরাজ্য পান্ডে আজকে বলেছেন 295 সিট অবশ্যই আমাদের আসবে, ইন্ডিয়া জোটের একটাও সিট কম হবে না। দেখুন, স্বপ্নের খিচুড়িতে কেউ যদি বেশি কয়েক চামচ ঘি মেশাতে চান তাহলে মেশাতে পারেন, কিন্তু স্বপ্নের খিচুড়িতে যদি আপনি বালতি করে ঘি মিশিয়ে দেন তাহলে মুশকিল হবে। চলুন আমাদের এই